হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুশফিকুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সাইবার সিকিউরিটির সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ওশেন্ট অ্যান্ড বাফার ওভারফ্লো। তিনটা টপিকস একসাথে দেখার কারণটাই হচ্ছে যে এক্সামের বেশি টাইম বাকি নেই, একদমই শর্ট টাইম আছে হাতে। একটা জাস্ট ওভারভিউ দিতে যাচ্ছে যে আপনারা জিনিসটা আসলে এক্সামে লিখতে পারেন। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারা প্রয়োজন তারা দেখে নিতে পারেন। তো এখান থেকে যদি আমি রিডিং না পড়ে সহজ কথায় বলতে যাই, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এমন একটা টেকনিক যেখানে অ্যাটাকাররা কি করে, প্রথমে একটা ভিকটিম বা একটা ওয়েবসাইট বা একটা কোম্পানিকে তারা চুজ করে যে এই কোম্পানিতে আমরা অ্যাটাক করতে চাই। আচ্ছা, চুজ করার পরে কি হয়, ওখান থেকে একজন উইক এমপ্লয়িকে তারা খুঁজে বের করে বা আইডেন্টিফাই করে। উইক এমপ্লয় বলতে কি বোঝায়, যেমন ধরেন যে বেশি অ্যাওয়ার্ড না, বা যে অনেক বেশি ফ্রেন্ডলি, মানে অতটা বেশি ইয়ে না, যে খুব ওপেন মাইন্ডেড, মনে করে যে বিশ্বাস করে তাকে হচ্ছে পাসওয়ার্ড, ওটিপি এই জিনিসগুলো দিয়ে দিতে পারে, এরকম টাইপের একজন ভিকটিমকে অ্যাটাকাররা চুজ করে। এর পরবর্তীতে কি করে, ওই অ্যাটাকাররা ওই যে এমপ্লয়কে চুজ করলো বা ওই যে উইক যে এমপ্লয় বা ভিকটিমকে চুজ করলো, ওনার সাথে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করার ট্রাই করে। এর ফলে কি হয়, ওই এমপ্লয়ি মনে করে যে তারা, সে তার খুব ক্লোজ একজন মানুষ, তাকে বললে সমস্যা নেই, মানে তার ট্রাস্ট গেইন করে আর কি। মানে অ্যাটাকার হচ্ছে ভিক্টিমের ট্রাস্ট গেইন করে। তার ফলে কি হয়, ওই এমপ্লয়ি কি করে, তার ওটিপি বা পাসওয়ার্ড বা যে পার্সোনাল যে ইনফরমেশন যেগুলো শেয়ার করা উচিত না, সেগুলো একটা পর্যায়ে যেয়ে তারা শেয়ার করে ফেলে মনের অজান্তে। তারা বুঝতে পারে না যেখান থেকে হ্যাক হতে পারে। তার ফলে কি হয়, তার ফলে হচ্ছে ওই অ্যাটাকার ওই পাসওয়ার্ডটা জেনে যায় বা ওটিপি জেনে যায়, এবং তারা কি করে একটা পর্যায়ে যে তাদের ফুল যে ওয়েবসাইট বা ফুল যে সিস্টেমটা, সেটার একটা কন্ট্রোল নিজেদের মধ্যে নিয়ে নেয়। এর ফলে কি হয়, অ্যাটাকাররা সব ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ যে নথিগুলো আছে বা ডকুমেন্টগুলো আছে, সেগুলোকে তারা হ্যাক করে ফেলতে পারে। এটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তো এটা নিয়ে যেহেতু আমি আলোচনা করেছি অলরেডি আগের একদম প্রথম ভিডিওতে তথা লেকচার 7-এ, তাই আমি অত ডিটেলস যাচ্ছি না। এখন বলবো ওশেনটা কি। ওশেনটা হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্সের শর্ট ফর্ম। ওশেন্ট হচ্ছে ইন্টারনেটে উন্মুক্ত হয়ে পাওয়া যায় এমন একটা তথ্য সংগ্রহ বিশ্লেষণ করার প্রক্রিয়া। অর্থাৎ যেমন ধরেন আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনার আইডি জানতে পারে, আপনার ডেট অফ বার্থ জানতে পারে, আপনি সিঙ্গেল না ম্যারিড এটা জানতে পারে, মানে এই টাইপের পার্সোনাল ইনফরমেশন লিঙ্কডইন থেকে, তারপরে কোম্পানির বিভিন্ন ওয়েবসাইট থেকে বা নিউজ পোর্টাল থেকে বা সরকারি ডেটাবেস থেকে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশনকে নেওয়া যায়, তাই না? কিন্তু কথা হচ্ছে, এই ওশেন কিন্তু ইউজ করা হয় মেনলি ভালো কাজের জন্য। যেমন ধরেন সাংবাদিকরা এই ওশেন কাজ করতে পারে। যেমন ধরেন সরকারের কোনো একটা ওয়েবসাইট থেকে তারা ইনফরমেশন গ্যাদার করে একটা নিউজ প্রেজেন্ট করলো, কিংবা কোনো একটা আহ, কি বলবো, পুলিশ হতে পারে, পুলিশ হচ্ছে একটা ইনফরমেশন গ্যাদার করে তারা একটা তদন্তের কাজে লাগালো। এটা কি ভালো ব্যবহার ওশেন্টের। কিন্তু সেটাকে, এই ওশেন্টের ব্যবহার যদি আপনি খারাপ ওয়েতে করেন, যেমন ধরেন আপনার মানে একজন ইউজার আপনার প্রোফাইলে ঢুকলো, ঢুকে আপনার প্রোফাইল সে ঘাটাঘাটি করলো, এখান থেকে ইনফরমেশন গ্যাদার করলো, এবং সেখান থেকে সে আপনার প্রোফাইল হ্যাক করার চেষ্টা করলো, বা আপনার ইনফরমেশনকে সে পাবলিকলি ছাড়াই দিল। যেমন ধরেন ফেসবুকে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকে, তাই না? তো এই নাম্বারটাকে যদি একজন অ্যাটাকার পেয়ে যায় আপনার ফেসবুক প্রোফাইল ব্রাউজ করার পরে, তখন সে কি করতে পারে, ওই নাম্বার দিয়ে আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করাতে পারে, বা আপনার ওই নাম্বার দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের স্ক্যাম করতে পারে, এই টাইপের জিনিসগুলো আর কি। এটাই হচ্ছে ওশেন্টের খারাপ দিক। মেনলি এটা ইউজ করা ভালো দিকে, বাট মানুষ তো ভালো খারাপ দুটা মিলাই আছে। ধরেন একটা চাকু, চাকু দিয়ে আপনি মার্ডার করতে পারেন, ফলও কাটতে পারেন। কারণ ব্যবহারটা আপনার কাছে, যে আপনি কোন ওয়েতে ব্যবহার করছেন, সেই জিনিসটা। এটাই আর কি বোঝানো হয়েছে অ্যাট দ্য মেন, মানে অ্যাট এ গ্লান্স আর কি। আচ্ছা, তো এখান থেকে কিরকম টাইপের সিনারিও বেস কোশ্চেন আসবে সেটাই চলুন দেখে নিই। তো প্রথমে হচ্ছে ফিশিং। এখানে কি করা হয়, যে অপরাধীরা বা অ্যাটাকাররা ইমেল বা মেসেজের মাধ্যমে ব্যবহারকারীর সাথে প্রতারণা করে। যেমন ধরেন হ্যাকাররা আপনাকে একটা মেল পাঠাবে যা দেখতে হুবহু আপনার ব্যাংক মেলের মতো, এবং সেখানে কি হবে, একটা লিঙ্ক দিয়ে বলবে যে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেন। এটা হচ্ছে একটা ট্র্যাপ। এটাকে বলা হয় ফিশিং অ্যাটাক। ঠিক আছে? এরকম টাইপের সিনারিও বেস কোশ্চেন হবে, যেরকম আপনার এরকম একটা উদাহরণ দিয়ে বোঝালাম আর কি, এরকম টাইপের একটা সিনারিও থাকবে কোশ্চেন যদি আসে। আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে পারটেক্সিং। পারটেক্সটিং কি, যে আপনাকে একটা মিথ্যা প্রেক্ষাপট বা গল্প তৈরি করে দেখাবে, বা আপনার সামনে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যাতে আপনি তার ট্রাস্ট গেইন করতে পারে আপনার, এই জিনিসটা আর কি। যেমন ধরেন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, কেউ আপনাকে ফোন দিয়ে আইটি সাপোর্টের লোক পরিচয় দিল এবং বললো আপনার কম্পিউটারের সমস্যা ধরা পড়ছে, এটা ঠিক করতে হলে আপনার পাসওয়ার্ড লাগবে।
তা আপনি কি করলেন যে আপনি বুঝছেন যে আপনার কম্পিউটারের সমস্যা হয়েছে, বা আপনার সাপোজ আরেকটু যদি ডিটেলস দিই, সেটা হচ্ছে বিকাশ। ধরেন বিকাশের হয়ে একজন ফোন দিল, যেরকম আপনার বিকাশের অ্যাকাউন্ট একটু লক হয়ে গেছে, আপনি এই নাম্বারটা যোগ করে তারপরে নাম্বারটা বলেন। আপনি যখন যোগ করে নাম্বারটা বলে দিলেন, তখন সে কি করছে, ওই যে নাম্বারটা সে যোগ করতে বলতো সেটা মাইনাস করলে আপনার মূল যে পাসওয়ার্ডটা বা মূল যে নাম্বারটা সেটা জেনে গেল। এই জিনিসটাই হচ্ছে পার্টি স্পিক। আচ্ছা, এরপর হচ্ছে বেটিং। বেটিংটা কি, যে মানুষকে বিভিন্ন ধরনের কাজের লোভ দেখিয়ে তাদেরকে ফাঁদে ফেলা। যেমন ধরেন এখানে কি হয়েছে, যে অফিসের পার্কিং লটে বা ইউএসবি ড্রাইভ ফেলে রাখা যায় গায়ে লেখা বেতন বা এক্সিকিউটিভ স্যালারি। এর ফলে কি হয়, যে একজন ইউজার যখন কৌতূহল বসে সেই কম্পিউটার লগ ইন করবে বা সেইখানে ক্লিক করবে, তখন তার পিসিতে ম্যালওয়্যার ঢুকে যেতে পারে। আপনাকে কি করলো, যে আপনাকে একটা প্রলোভন দেখালো যে আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে হচ্ছে একটা বেতন বৃদ্ধি হবে বা এক্সিকিউটিভ স্যালারি আপনার পেতে পারেন। তা আপনি কি করলেন, ওই লিঙ্কে বা ওই ট্র্যাপে পা ফেললেন। আপনি ক্লিক করার পরে কি হলো, আপনার পিসিতে কিন্তু ম্যালওয়্যার অ্যাটাক করলো বা ভাইরাস অ্যাটাক করলো আর কি। এটা হচ্ছে একটা ওয়ে, এটাকে বলা হয় বেইটিং। এরপর হচ্ছে কুইড প্রো কুইড। এখানে কি করা হয়, এটা একটা ল্যাটিন শব্দের মানে মানে অর্থটা হচ্ছে কিছুর বিনিময়ে কিছু। মানে একজন অ্যাটাকার যিনি, সে কি করবে, যে আপনাকে কোনো কাজে সাহায্য করবে, তার বিনিময়ে কি করবে, সে আপনার কাছ থেকে কোনো বেনিফিট আশা করবে। যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, হ্যাকাররা অফিসে বিভিন্ন ধরনের ফোন করে বলবে যে আপনার পিসির স্পিড বাড়ানোর কাজ করছি, আপনি যদি রাজি হন তাহলে আপনার পিসির অ্যাক্সেস বা পাসওয়ার্ড চেয়ে নেবে। অর্থাৎ আপনার পিসি বলবে যে আপনার পিসি অনেক স্লো হয়ে গেছে, এটাকে ফরম্যাট করা লাগবে, আপনার পাসওয়ার্ড বা আপনার পিসির অ্যাক্সেসটা তার লাগবে, এরকম বলে আপনাকে রিকোয়েস্ট করবে। তখন আপনি কি করবেন, যে আপনি ভাববেন যে আমার তো পিসির স্পিড বাড়ানো দরকার, তাহলে আমি তাকে অ্যাক্সেসটা দিয়ে দিই, পরে তো আমার কাছে চলে চলে আসার সমস্যা নাই। কিন্তু এটা কিন্তু সমস্যা। তারা কিন্তু এখানে মেনটাই আপনার পিসির অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, বা পাসওয়ার্ড বা আপনার যে পার্সোনাল ইনফরমেশন সবগুলো কিন্তু তাদের হাতের নাগালে চলে যাচ্ছে। আর একটা ইয়ে হতে পারে, সেটা হচ্ছে ভিনিশিং। ভিনিশিং বা এটাকে বলা হয় ভয়েস ভিনিশিং। সেটা হচ্ছে মানে ফোনের মাধ্যমে কল করে আপনাকে প্রতারণা করা আর কি। অর্থাৎ অনেক সময় কি হয়, যে ব্যাংক প্রতিনিধির পরিচয় দিয়ে কেউ আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরির চেষ্টা চলছে, অ্যাকাউন্টটা আটকাতে এখনই আপনার মোবাইল আসা ওটিপি কোডটি তাকে দিন। অর্থাৎ ধরেন আপনাকে একজন ফোন দিয়ে বললো যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা কেউ চুরি করতে যাচ্ছে। তখন কি হবে, যে আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি পাঠাচ্ছি, ওটিপিটা আপনাকে বলে। যে সে কি করবে, সেই ওটিপি দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে সুইচ করার চেষ্টা করবে আর কি। এরপরে কি, ট্রেল গেটিং। আর লাস্ট পদ্ধতি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক উপস্থিতি বা নৈকট্য ব্যবহার। সেটা কিরকম হতে পারে, দেখেন অফিসের সিকিউরিটি গেটে কোনো কর্মচারী কার্ড পাঞ্চ করে ঢুকছে। ধরেন আপনি কার্ড পাঞ্চ করে ঢুকতেছেন অফিসে, ঠিক সেই মুহূর্তে কি হবে, যে হ্যাকার সে ভারী কোনো বক্স নিয়ে তার পিছনে দাঁড়িয়ে গেল এবং সাহায্যের খাতিরে কর্মচারী দরজাটি খুলে রাখলেন এবং হ্যাকার ভিতরে ঢুকে পড়লেন। তাহলে কি হলো, আপনি কার্ড পাঞ্চ না করে কেউ অফিসে ঢুকতে পারবে না, সেই জন্য আপনি কার্ড পাঞ্চ করছেন। কিন্তু আপনার পিছনে এমন একজন মানুষ দাঁড়ায় আছে, যার কাছে অনেক ভারী একটা বক্স আছে বা অনেক ভারী একটা বস্তা আছে সাপোজ, বা অনেকগুলো ফাইল আছে তার হাতে। সে এমন অবস্থা, সে কোনো মানে ধরে রাখতে পারছে না। তখন কি হবে, আপনি তার সাহায্যের খাতিরে আপনি হোক বা সেই গেটম্যান হোক, যেই হোক না কেন, দরজাটা খুলে দেবেন, যে আপনি আগে যে রেখে আসেন। তার ফলে কি হলো, যে এখানে হতে পারে যে এখান থেকে আপনার হ্যাকাররা আপনার অফিসে ঢুকে পড়লো। তার ফলে সে কি করতে পারে, এমপ্লয়ি সেজে কিন্তু আপনার অফিসের সব বিভিন্ন ধরনের ইনফরমেশন সে চুরি করতে পারে। এটাই হচ্ছে মেনলি সিনারিও দেখালাম 6টা। তো হোপফুলি আপনারা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ওশেন্টের যে বেসিক কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়েছেন। এখান থেকে যদি কোশ্চেন আসে, সিনারিও বেস কোশ্চেন আসবে, একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন, সিনারিও পরে বুঝবেন, বুঝে সেখান থেকে গুছিয়ে নিজের ভাষায় লিখতে পারবেন হোপফুলি। আচ্ছা, এখন দেখবো আর একটা টপিক, সেটা হচ্ছে বাফার ওভারফ্লো। অ্যান্ড বাফার ওভারফ্লো জিনিসটা কি সেটা জানতে হবে। সহজ করে যদি বলতে চাই, যে একটা নির্দিষ্ট মেমোরি বা পাত্রের ধারণ ক্ষমতার চেয়ে বেশি তথ্য যেখানে রাখার চেষ্টা করাকে বাফার ওভারফ্লো বলা হয়। অর্থাৎ আপনার মেমোরিতে জায়গা ধরেন 10 MB, কিন্তু আপনি যদি সেখানে 100 MB রাখতে চান, সেটা কি সম্ভব, পসিবল? পসিবল না, তাই না? সেটাই হচ্ছে বাফার ওভারফ্লো। দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, যে মনে করেন আপনার কাছে একটি ছোট গ্লাস আছে এবং তাতে মাত্র 100 মিলিলিটার পানি ধরে। আপনি যদি সেখানে 200 মিলি পানি ঢালেন, তাই বাকি 100 মিলি পানি গ্লাসটা উপচায় পড়ে যাবে, তাই না? তো এই জিনিসটাই আর কি, এই কনসেপ্টটাই, যে আপনি যদি কম্পিউটার মেমোরিটা যখন কোনো ভ্যারিয়েবল সীমার মধ্যে থেকে মানে
সীমার যে ছিল, যেটা একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকে মেমোরির, যে এতটুকু স্পেস নিয়ে মেমোরিটা আছে, তো ডেটার সাইজ যদি তার থেকে বড় হয়ে যায় তখন কি হবে, তার মেমোরি তার গুরুত্বপূর্ণ অংশকে নষ্ট করে ফেলবে এবং হ্যাকাররা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের নিজেদের কমান্ডগুলো বা কোডগুলো আপনার সিস্টেমে রান করতে পারে, এরপর আপনার সিস্টেমটা ইনসিকিউর হয়ে যেতে পারে। এখান থেকে আমি ডিটেলস আর থিওরিটিক্যাল পার্টে না যাই, এখান থেকে আমাদের মেনলি যেরকম কোশ্চেন আসবে সেটাই দেখিয়ে দিচ্ছি। আমাদের মেনলি এখান থেকে কোড আসবে, কোডের থেকে আমাদেরকে যেই ভালনারেবিলিটিগুলো বা যেই উইকনেসগুলো বা যেই ভুলগুলো সেগুলো খুঁজে বের করতে হবে। দেখেন আমাদের এখানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড দেওয়া থাকবে। আনসেফ যে ফাংশনগুলো সেগুলো লিখেছি, এগুলো কেন আনসেফ এবং তার সেফ অল্টারনেটিভ যে ওয়েগুলো সেগুলো এখানে লিখে রেখেছি। যদি আপনি কোডের মধ্যে দেখেন গেটস ইউজ হয়েছে, অবশ্যই সেটাকে আপনি বাফার ওভারফ্লো হিসেবে ডিনোট করবেন এবং বলে দিবেন সেটা হচ্ছে সাইজ চেক করবে না। আপনি এখানে লিখে দিবেন যে সেফ অপশন হচ্ছে এফ গেটস ইউজ করা। যদি আপনি গেটসের পরিবর্তে এফ গেটস ইউজ করেন তাহলে সাইজটা চেক করে নেবে। যদি সাইজ বেশি মানে কম বেশি হয় সেটাকে অ্যাডজাস্ট করে আপনার মেমোরির সঙ্গে সেটাকে স্টোর করবে। আর একটা আনসেফ ফাংশন হচ্ছে স্ক্যান এফ পার্সেন্টেজ এফ এস সরি স্ক্যান এফ পার্সেন্টেজ এস। তো এটা কি হয়, পার্সেন্ট এস দিলে শুধুমাত্র কি হচ্ছে যে আমাদের লেন্থের যে লিমিটটা সেটা চেক করছে না। আমরা কি জানি আমাদের নিউমেরিক্যাল ভ্যালু কি 0 থেকে 9 পর্যন্ত, তাই না? অর্থাৎ টোটাল 10টা সংখ্যা। তা আপনি যদি এখানে স্ক্যান এফ পার্সেন্ট 9 এস দেন তাহলে কি হবে, 0 থেকে 9 পর্যন্ত সে চেক করবে। অথবা আপনি এই স্ক্যান এফ পার্সেন্ট 9 এর জায়গায় এফ গেটসটা ইউজ করতে পারেন, তাহলে কি হবে আপনার এই যে সাইজটা বা লেন্থটা সেটা চেক করে নেবে আর কি। ঠিক আছে, এরপরে দেখেন এসটিআর সিপিওয়াই, এটা কিন্তু ভুল, মানে স্পেলিং ভুল, স্পেলিং মিস্টেক আর কি। দেখেন এটার স্পেলিংটা হবে STRN, এই যে একটা এন কিন্তু এখানে মিসিং। দেখেন আবার এখানেও দেখেন STRCAT স্টার ক্যাট, এখানেও দেখেন একটা এন মিসিং, মানে এন হবে, এনটা নাই দেখে এটা হচ্ছে আনসেফ ফাংশন। যদি এসটিআর সিপিআই আপনি ইউজ করেন তাহলে এখানে হচ্ছে বাউন্ডারি চেক করবে না, আবার এসটিআর ক্যাট ইউজ করলে এখানে বাউন্ডারি চেক করবে না। অবশ্যই আপনি এসটিআর এন সিপিওয়াই আর এসটিআর এন সিএটি এটা ইউজ করবেন। এরপরে হচ্ছে এস প্রিন্টেড যদি দেখেন সেক্ষেত্রে আপনাকে সেটাকে বাফার ওভারফ্লো ধরতে হবে, কারণ সেখানে সাইজ চেক করা হবে না, এখানে এস এন প্রিন্ট এফ ধরতে হবে। শুধু এস প্রিন্ট এফ না, এস এন প্রিন্ট এফ ধরতে হবে। আবার দেখেন সেম হচ্ছে বিএস প্রিন্ট এফের জায়গায় এখানে বিএসএন প্রিন্ট এফ ইউজ করতে হবে যদি সাইজ চেক করতে চান সেক্ষেত্রে। এরপর হচ্ছে গেট টার লুপ, এখানে হচ্ছে বাউন্ডারি চেক করবে না যদি এটা ইউজ করেন, তারপরে ম্যানুয়ালি চেক করাটাই বেটার। এরপর হচ্ছে রিড, রিড যদি দেখে থাকেন আপনি কোনো কোডের কোনো অংশ সেটাকে আপনি বাফার ওভারফ্লো হিসেবে ধরবেন এবং সেটাকে বলবেন যেটা হচ্ছে রং কাউন্ট, কারণ এখানে আপনাকে ইউজ করতে হবে ইটের পরিবর্তে কাউন্ট কারেক্ট সাইজ অফ কারেক্ট সাইজটা কাউন্ট করতে বলবেন। তো এখন দেখেন আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে খুব ইজিলি বুঝতে পারবো। আমাদের কোশ্চেনে মেনলি এরকম একটা সি এর কোড দেওয়া থাকবে, যেখান থেকে আপনাকে সেই ভালনারেবিলিটিগুলো বা ইররগুলো খুঁজে বের করতে হবে। দেখেন আমি কি বলছিলাম যে গেটস ইউজ করা যাবে না, তাই না? যে একটুকে বললাম এই যে গেটস গেটস ইউজ করা যাবে না। তো আপনি গেটসের এখানে কি বলবেন, যেটা হচ্ছে বাফার ওভারফ্লো হচ্ছে, তো এখানে আপনি এফ গেটস ইউজ করবেন। আবার দেখেন এখানে কি আসছে, স্ক্যান এফ পার্সেন্টেজ, আমি কি বলছিলাম যে এটা হচ্ছে আনসেফ, তাই না? এই যে দেখেন এই স্ক্যান এফ পার্সেন্টেজ এটা আনসেফ, এটার পরিবর্তে আপনি কি ইউজ করবেন, পার্সেন্ট 9 এসটা ইউজ করবেন। এখানে আপনি এটা ইয়ে করে দিবেন যেটা হচ্ছে লেন্থের লিমিট চেক করছে না, এই জন্য এটা হচ্ছে ওভারফ্লো হচ্ছে। এই যে দেখেন এটা কি হচ্ছিল, যদি শুধু এস থাকে তাহলে লিমিট চেক করছে না, নো লেন্থ লিমিট, এই জন্য আপনি 9 এস বা এফ গেটস ইউজ করতে পারেন এখানে। ক্লিয়ার? এরপরে কি দেখেন, আবার দেখেন এখানে কি দেখতে পাচ্ছি আমরা গেটস ইউজ করছি, এখানে বাফার ওভারফ্লো হচ্ছে কারণ আমাদেরকে গেটস ইউজ করা যাবে না, সবসময় এফ গেটস ইউজ করতে হবে। আবার দেখেন এখানে পার্সেন্টেজ ইউজ করছে, তাহলে এখানেও লেন্থ লিমিটটা চেক করা হচ্ছে না, এখানে আপনি পার্সেন্ট 9 এস অথবা এফ গেটস ইউজ করতে পারেন। ঠিক আছে, এরকম ভাবে কোডের মধ্যে থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। এখন দেখেন এসটিআর সিপিওয়াই, এখানে কি স্পেলিং মিস্টেক, অর্থাৎ এখানে কি হচ্ছে আমাদের সাইজ চেক হচ্ছে না, তাই না? আমি কি বলছিলাম যে এখানে কি হবে, এসটিআর সিপিওয়াই হবে না, এখানে এসটিআরএন সিপিওয়াই, এই যে এসটিআর এখানে একটা এন হবে। ঠিক আছে, জাস্ট এটুকুই পার্থক্য, জাস্ট এটা লিখে দিবেন যে এই জায়গাটায় যে এটা ওভারফ্লো হচ্ছে, সাইজ চেক করছে না, এখানে এসটিআর সিপিওয়াই এর পরিবর্তে এসটিআরএন সিপিওয়াই ইউজ করতে হবে। আবার দেখেন এসটিআর ক্যাট ইউজ করছে, এখানে এটা হচ্ছে আমাদের ওভারফ্লো হচ্ছে কারণ সাইজ চেক করছে না, এখানে এটা হচ্ছে অনেক বেশি ডেটাকে ইউজ করছে। তাহলে সিআর ক্যাটের পরিবর্তে এসটিআরএন ক্যাট ইউজ করবেন, এই যে দেখেন এসটিআর সি ক্যাটের পরিবর্তে এসটিআরএন ক্যাট ইউজ করবেন। ঠিক আছে, জাস্ট এরকম ভাবে জাস্ট খুঁজে খুঁজে বের করে লিখতে হবে আর কি। এবার দেখেন এস প্রিন্ট ইউজ করা হয়েছে, আমরা কি বলছিলাম যে এস প্রিন্ট ইউজ করা যাবে না, এস এন প্রিন্ট ইউজ করতে হবে, তাই না? এই যে দেখেন এই যে এস প্রিন্টের পরিবর্তে আমাদেরকে
যদি সাইজ চেক করতে চাই সেক্ষেত্রে SN প্রিন্ট ইউজ করতে হবে, জাস্ট এনটাকে অ্যাড করবেন, SN প্রিন্ট, প্রিন্টএফ আর কি। আচ্ছা, এরপরে কি হচ্ছে দেখেন এখানে এগুলো সব ঠিক আছে। আবার দেখেন এখানে গেট কার এটা ইউজ হয়েছে, তাই না? আমি কি বলছিলাম, গেট কার পেলে কি ইউজ করতে হবে, যে আমাদেরকে ম্যানুয়ালি চেক করতে হবে কোনো বাউন্ডারি যদি চেক করতে যায় সেক্ষেত্রে। তাহলে এখানে এটাকে দেখেন আপনি যে কোনো ধরনের বাউন্ডারি চেক ছাড়াই কিন্তু এটাকে রান করে দেওয়া হয়েছে, কোনো অ্যারে ইউজ করা হয়নি। তাহলে এই জন্য এটাকে আপনি বলবেন যেটা বাউন্ডারি চেক করেনি, এই জন্য এটা হচ্ছে একটা ইরোর বা এটা একটা বাফার ফ্লো। তাই তো এই কোডটাতে এই ইররগুলোই ছিল, এগুলোকে আমরা আইডেন্টিফাই করলাম। তা আপনি যদি এই কটা জিনিসটা মনে রাখতে পারেন, অর্থাৎ গেটসের পরিবর্তে এফ গেটস ইউজ করবেন, স্ক্যান পার্সেন্টেজের জায়গায় স্ক্যান এফ %9s অথবা এফ গেটস ইউজ করবেন, এসটিআর সিপির জায়গায় STRN CPY ইউজ করবেন, STR ক্যাটের জায়গায় STRN ক্যাট ইউজ করবেন, এস প্রিন্টএফের জায়গায় SN প্রিন্টএফ ইউজ করবেন, বিএস এর জায়গায় বিএস প্রিন্টএফের জায়গায় BSN প্রিন্টএফ ইউজ করবেন, গেট কার লুপের পরিবর্তে আপনি ম্যানুয়ালি চেক করবেন এবং রিডের পরিবর্তে আপনি কারেক্ট সাইজ অফ এই জিনিসটা ইউজ করবেন। আর কেন আনসিক এই টার্মটা যদি আপনি এই কটা জিনিসটা মনে রাখতে পারেন, তাহলে খুব ইজিলি একটা কোড থেকে আপনার চোখে আসলে মনে হবে যে হ্যাঁ এটা তো রং ওয়ে, আমাকে রাইট ওয়েতে লিখতে হবে। যদি আপনি এই ওয়ার্ডগুলো পেয়ে থাকেন সেখানে জাস্ট লিখে দিবেন যে এটা হচ্ছে ওভারফ্লো হয়েছে এবং কেন ওভারফ্লো হয়েছে সেটা লিখে দেবেন, এবং সেখানে সেফ বা অল্টারনেটিভ কি লেখা যায় সেটাও আপনি পাশে লিখে দিবেন। তাহলে কিন্তু খুব ইজিলি এখান থেকে আপনি কোডটাকে রিসলভ করতে পারবেন আর কি। তো হোপফুলি আপনারা বাফার ওভারফ্লোটা অ্যাট এ গ্লান্স বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি খুব ইজিভাবে সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। আমাদের কোশ্চেনে এরকম কোড দেওয়া থাকবে, কোড থেকে আমাদেরকে বাফার ওভারফ্লো আইডেন্টিফাই করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের ফাইনাল টপিক্স এই পর্যন্ত ছিল। তা আজকের মতন আল্লাহ হাফেজ।